বেগম জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন, চিকিৎসার জন্য বিদেশে যেতে নিষেধাজ্ঞা শিথিলে হবে পর্যালোচনা, মানবিক দিক বিবেচনার আশা বিএনপির। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। টিকা পেতে মরিয়া বাংলাদেশ, মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে চাইল 2 কোটি ডোজ। রাশিয়ার স্পুটনিক লাইট 1 ডোজেই রুখবে করোনা, লড়বে সব ভ্যারিয়েন্টের সাথে। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। গতকাল দিনভর আলোচনায় ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রসঙ্গ। পরিবারের করা আবেদনটির আইনি দিক পর্যালোচনা করছে আইন মন্ত্রণালয়। মন্ত্রী জানান, মানবিক দৃষ্টিতে বিএনপি নেত্রীর আবেদনটি বিবেচনা করবে সরকার। বিএনপি মহাসচিবের প্রত্যাশা, সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে। এদিকে মেয়াদোত্তীর্ণ হওয়া বেগম জিয়ার পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। তার বোন জানিয়েছেন, সরকার অনুমতি দিলেই নেওয়া হবে লন্ডনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া নিয়ে গেল কদিন ধরে চলছিল নানা আলোচনা। বুধবার তার পরিবারের আবেদনের পর বিষয়টি খোলাসা হয়। এ নিয়ে সরকারের সঙ্গে পরিবার ও দলের আলোচনার বিষয়টিও উঠে আসে। কি প্রক্রিয়ায় বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হবে তা নিয়ে ওঠে আইনি বিতর্ক। বৃহস্পতিবার বেলা 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানান, বাসায় চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে চিকিৎসা না নেওয়া মুক্তির এই 2 শর্ত পর্যালোচনা করছেন তারা। তবে সরকার বেগম জিয়ার আবেদনটি মানবিক দৃষ্টিতে দেখছেন বলেও জানায় আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সব সময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। তবে কবে এই আবেদনের বিষয়ে মতামত দেওয়া হবে সেটি সুনির্দিষ্ট করে জানাননি আইনমন্ত্রী। যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে। করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন বেগম জিয়া। মানবিক কারণে সরকার তাকে নিয়ে এসে চিকিৎসার অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন। সরকারের কাছে বেগম জিয়ার ভাই আবেদন করেছেন, সেখানে কোন দেশে নেওয়া হবে বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে বোন সেলিমা ইসলাম জানায়, বিএনপি নেত্রীকে লন্ডনে ছেলের কাছে নিয়ে যেতে চান তারা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবেদন করা হয়েছে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির। শ্বাসকষ্ট তার আছে, তাকে অক্সিজেন দিচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে অক্সিজেন। লন্ডনে ওর ছেলে আছে, ছেলে ওখানে যাওয়াই ভালো হবে। আর লন্ডনে সে এর আগেও চিকিৎসা নিয়েছে, তো ওরা জানে যে কি চিকিৎসা তার দরকার। 11 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে বেগম জিয়ার। পরীক্ষা নিরীক্ষা শেষে 27 এপ্রিল ভর্তি হন হাসপাতালে। 3রা মে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। করোনা আক্রান্তের 25 দিন পর করোনা নেগেটিভ আসে সাবেক এই প্রধানমন্ত্রীর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2007 সাল, গণতন্ত্রহীন দেশে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল। রাজনৈতিক সংস্কারের নামে চেষ্টা চলে 2 নেত্রীকে বাদ দেওয়ার -2 ফর্মুলা বাস্তবায়নের। কুটচালের অংশ হিসেবে সে সময় বাধা হয়েছিল শেখ হাসিনাকে দেশে ফিরতেও দেয়া হয়েছিল। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে 7 মে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। তার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি সে সময় দলের সংস্কারপন্থী নেতাও স্বীকার করছেন দলীয় প্রধানের সাহসিকতার। দেবাশিস রায়ের রিপোর্ট। সময়টা 2007। বিএনপির শাসনামল শেষে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবলে পড়ে বাংলাদেশ। রাজনীতির মাঠ তো বটেই, সাধারণের মুখে মুখে তখন প্রচলিত ছিল -2 ফর্মুলা। হাসিনা ও বেগম খালেদা জিয়াকে বাদ দেয়ার নীল নকশা। গণতন্ত্রহীন ওই সময়ে ব্যক্তিগত কাজেই দেশের বাইরে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতি থেকেই তাকে বাদ দেয়ার চক্রান্ত হয়েছিল দেশে বিদেশে।
শেখ হাসিনার অবর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তাকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে হুলিয়া জারি করে 2007 সালের 11 এপ্রিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া হলেও ব্রিটিশ এয়ারওয়েজের বিমান তাকে নামিয়ে দিয়েছিল সেনা শাসকদের হুমকির ভয়ে। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? দৃঢ়চেতা নেত্রী দেশের টানে মানুষের ভালোবাসার সাহসে ওই বছরের 7ই মে দেশে ফিরেছিলেন। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে সংসদের সাব জেলে 10 মাস 25 দিন কারাবরণ করতে হয় শেখ হাসিনাকে। যারা অর্থ বিনিয়োগ সেই সময় আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের কাছে প্রশ্ন ছিল সেই প্রেক্ষাপট নিয়ে। তিনি জানান, বঙ্গবন্ধু কন্যার সাহসিকতা সেদিন নতুনভাবে প্রমাণ হয়েছে। এনি কাইন্ড অফ ডেমোক্রেসি ইজ বেটার দ্যান মার্শাল ল। উনি যে বাংলাদেশে ফিরে আসছিলেন এটা একটা সাহসী ব্যাপার ছিল, কারণ বঙ্গবন্ধু কন্যার শত্রুরাহ নাই। রাজনীতি করতে হলে সাহসিকতা দরকার, যে সাহসিকতা আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যার ভিতরে। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আরেফিন সিদ্দিক বলছেন, শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন না হলে হয়তো প্রাতিষ্ঠানিক ভিত্তি পেত না গণতন্ত্র। সেনা সমর্থিত সরকারের যে উদ্দেশ্য ছিল, তাদের যে গন্তব্য ছিল, সেটি হচ্ছে বিরাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে সম্পূর্ণ নির্বাসনে পাঠানো। 2008-এর নির্বাচনের পর থেকে টানা তৃতীয় মেয়াদে দেশের শাসনভার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত বাধা আর ষড়যন্ত্র মোকাবিলা করেও তিনি সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে চলেছেন নিরবধি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। খামারে চড়ে বেড়াচ্ছে চিত্রা হরিণ, পেখম মেলছে ময়ূর, রয়েছে আরো সব বিচিত্র বন্য প্রাণী। মানিকগঞ্জের এই খামার দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন মানুষ। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। টিকা আনতে সব পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ। অ্যাস্ট্রাজেনেকার টিকা থেকে না পেলেও অন্য মাধ্যম থেকে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে 1 থেকে 2 কোটি ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। তবে 40 লাখ টিকা দ্রুত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। চলমান রয়েছে চীন ও রাশিয়া থেকে টিকা আনার প্রক্রিয়াও। করোনার দ্বিতীয় ধাক্কা কিছুটা হলে সামলে নিচ্ছে বাংলাদেশ। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট টিকা। ফুরিয়ে আসছে ভারতের সিরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের। এর মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ভারত থেকে টিকার আমদানি। তাই শঙ্কা প্রায় 13.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিয়ে। যদিও টিকা পাওয়া নিয়ে বরাবরই আশার কথা শোনাচ্ছে সরকার। বৃহস্পতিবার এক অনলাইন মিটিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত থেকে টিকা নিতে প্রতিনিয়তই যোগাযোগ করা হচ্ছে। এছাড়া অক্সফোর্ডের টিকার বিকল্প মাধ্যম খুঁজছে সরকার। ইভেন আমাদের যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অন্য কোনো সোর্স থেকে যদি পাওয়া যায় কিনা, অন্য কোনো দেশের থেকে পাওয়া যায় কিনা, কারণ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বিভিন্ন অন্যান্য দেশেও তৈরি হয়। এদিকে বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে করোনার টিকা দিতে আন্তরিক যুক্তরাষ্ট্র। এদিকে তো আমরা আমাদের অফিসিয়াল যত রকমের চ্যানেল ওপেন রাখছি। অ্যাম্বাসেডর ওয়াশিংটন কন্টিনিউয়াসলি ওদের সাথে আলাপ করতেছেন। এইখানে তাদের অ্যাম্বাসেডর বলছে যে কি ব্যাপার, কতদূর হলো। তো সে বললো যে তারা এর উপরে কাজ করতেছে, এখনো কিন্তু ফাইনাল কিছু পায় নাই। এছাড়া চীন ও রাশিয়ার টিকা নিয়ে আসা এবং দেশে উৎপাদন করার বিষয়টির কাজও চলমান বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী প্রতিরোধে স্পুটনিক ভি টিকার উন্নত সংস্করণ আনলো রাশিয়া। 1 ডোজের এই টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক লাইট। বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয় রাশিয়া। মস্কো বলছে, করোনা প্রতিরোধে 1 ডোজের এই টিকা 80% কার্যকারিতা দেখিয়েছে। লড়াই করতে পারবে করোনার সব ধরনের ভ্যারিয়েন্টের সঙ্গে। আর দুইবার নয়, এবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি এর নতুন সংস্করণ স্পুটনিক লাইটের 1 ডোজই রুখে দেবে করোনা ভাইরাস। এরই মধ্যে টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে পুতিন প্রশাসন। তবে স্পুটনিকের 2 ডোজ টিকার চেয়ে 1 ডোজের কার্যকারিতা কিছুটা ফারাক থাকবে বলে জানা গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF জানিয়েছে, 2 ডোজের টিকা স্পুটনিক ভির কার্যকারিতা 91.6% হলেও স্পুটনিক লাইট করোনা প্রতিরোধে 80% কার্যকারিতা দেখিয়েছে। রাশিয়ার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক লাইটের অর্থায়ন করেছে RDIF।
গত বছরের 5ই ডিসেম্বর থেকে চলতি বছরের 15ই এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুটনিকের একটি ডোজকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানায় মস্কো। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এই ভ্যাকসিন অনেক উন্নত। এই ভ্যাকসিন ব্যবহারে কোনো ঝুঁকি নেই। শুধু আমরাই বলছি না, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরাও আমাদের ভ্যাকসিনের প্রশংসা করেছে। বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় আমাদের ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত রেখেছি। বর্তমানে বিশ্বের 60টি দেশ রাশিয়ার করোনা টিকার স্পুটনিক ভি অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র টিকাটির অনুমোদন দেয়নি। কিছু পশ্চিমা দেশ মনে করে রাশিয়া নিজের প্রভাব বিস্তারে টিকাটিকে ব্যবহার করতে পারে, আর টিকাটি যথাযথ বৈজ্ঞানিক ধাপ না মেনে দ্রুত তৈরি করা হয়েছে। যদিও এরই মধ্যে বিশ্বের 2 কোটি মানুষ স্পুটনিক 5 টিকা গ্রহণ করেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দূরপাল্লার যান চলাচল না করলেও বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছেন অনেকেই। এদিকে গণপরিবহন চলাচল শুরু হওয়ায় গতকাল দিনভর নগরীর বিভিন্ন সড়কে ছিল যানজট। বান্দরবান থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকায় নামেন তোফায়েল। সঙ্গে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছে বেশ কয়েকটি বড়সড় বাক্সপেটরা। গন্তব্য রাজশাহী। নিষেধাজ্ঞা থাকলেও প্রয়োজনে ভেঙে ভেঙে তিনি যেতে চান গন্তব্যে। নাইকুচুরি থেকে সিএনজিতে আসছি, আপনার ওই যে পানির ছড়া আসছি, ওখান থেকে বাসে চিটাগাং রোড থেকে আপনার সিএনজিতে আসছি। আপনার ওই যে পিকআপগুলোতে মাল নিয়ে এখানে আসছি আর কি। এখন এখান থেকে যে কোনোভাবে ব্যবস্থা করে যাবো। যাবেন রাজশাহীতে। গাবতলীতে শুধু তোফায়েল নন, অনেকেই আছেন যারা যেতে চান দূরের গন্তব্যে। ট্রাই করব যতটুকু যাইতে পারি, তারপরে হয়তো অন্য কোনো ব্যবস্থায় হয়তো মাধ্যমে হয়তো যাওয়ার চেষ্টা করব আর কি। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন, তবে না মানার সংখ্যাও কম নয়। মাস্ক এই জায়গা থেকে কিনবো ভাবছিলাম, দোকান সব বন্ধ। দূরপাল্লার বাস না চলার সুযোগে বাড়তি ভাড়ায় চলছে ব্যক্তিগত পরিবহন। আমি যাব সাভারে। জি আমি যাত্রী নিব না। ওরা তো দালালি করবার নিকে ঘুরতে দেয়, আমি নিব না, আমি সাভারে চলে যাবো। তাই না? এতক্ষণ 500 করে উঠেছে আর এখন বলে যাইব না, ওই যে আপনাদের দেখছে এই জন্য বলে যাবে না। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিষয়ে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী। যদি কেউ সরকারি সিদ্ধান্ত নির্দেশনা না মানে, আমরা বুঝাচ্ছি সব। এখন বাংলাদেশের যে প্যান্ডামিকের যে ভয়াবহতা, এটা সকলে অনেকেই অবগত এবং সকলেই মানার চেষ্টা করছে। আর ড্রাইভার হেল্পাররাও দেখছি, মানে এখনো পর্যন্ত আমরা দেখছি যে তারা সেটা মেনে চলার চেষ্টা করছে। এদিকে গণপরিবহন চালুর সঙ্গে সঙ্গে রাজধানীর রাস্তায় দেখা গেছে চিরচেনা যানজট। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আপৎকালীন ব্যবস্থা হিসেবে আগামী 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল সহ সব পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। গতকাল উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয় পরীক্ষার সময় ও পূর্ণমান কমানো হবে, মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। ক্রেডিট অপরিবর্তিত থাকবে। এছাড়া কম্পিউটার ভিত্তিক ব্যবহারিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া হবে। অন্যান্য ল্যাব ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এর মধ্যে অনলাইনে ক্লাস ও 2টি সেমিস্টারের মিড টার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা। ঈদ সামনে রেখে গণপরিবহন চালু হওয়ায় রাজধানীর কিছু শপিং মলে আগের চেয়ে বেড়েছে ক্রেতা। আজ ব্যাপক বেচা কেনার আশা করছেন বিক্রেতারা। লকডাউনের মধ্যে দিনের বেলায় মার্কেট ও বিপণী বেতানে জমজমাট বেচা বিক্রি থাকলেও সন্ধ্যায় চিত্র কিছুটা ভিন্ন। গণপরিবহন চালু হওয়ায় ক্রেতা সমাগম বাড়বে আশা বিক্রেতাদের। কাস্টমার আগের চেয়েও একটু কমও বলা চলে না, আগের মতনই আছে। ওরকম বেচা কেনা কাজ লগা দোকানদারের কাছে নাই। যে লস প্রচার আছে ওই লস প্রচারটাকে মনে করেন সারতে পারবো না। টার্গেট অনুযায়ী বেচা কিনা আমরা করতে পারতেছি না। আমাদের অনেক মাল আমরা স্টক করে ফেলেছিলাম, তো স্টক মাল এখন আমরা অনেক স্টক হয়ে গেছে, বেচতে পারতেছি না। নগরীর কাটাবন এলাকার শপিং মলগুলোতে নান্দনিক ডিজাইনের পোশাকের খোঁজে ক্রেতারা আসছেন। আগামীকাল শেষ শুক্রবার ঘিরে দোকানীদের ব্যাপক বিক্রির প্রত্যাশা। বড় বড় কাস্টমারগুলো অনেক সময় বাইরে থেকে দেখা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহ আছে, বালুকা আছে, বিশেষ করে কাছাকাছি যে শহরগুলো আছে সেই কাস্টমারগুলো কিন্তু আমরা পাচ্ছি না। গাড়ি শুরু হয়েছে আজকে, সেই ক্ষেত্রে এখনও হয়তো কাস্টমার ওরকমভাবে আসতেছে না, অথবা চিন্তা ভাবনা আছে যে আসবে অথবা এরকম। আন্তজেলা বাস সার্ভিস চালু না হওয়ায় পাইকার বা বড় ক্রেতার শূন্যতায় রয়েছেন রাজধানীর ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে স্বাস্থ্যবিধি না মানায় গতকাল বেশ কয়েকজন দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর মৌচাক আনারকলি শপিং মলে অভিযান শেষে মাস্ক না পরলে বন্ধ রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়। ঈদের আগে শপিং মল বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে সরকারের কঠিন নির্দেশনা থাকলেও কোথাও কোথাও মানা হয়নি সেই নির্দেশনা। আর এজন্যই মাঠে নেমেছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটে। মাস্ক না পরায় জরিমানা করা হয় বেশ কয়েকজন বিক্রেতাকে। যে মাস্ক পরে নেই তার জন্য, আর গরম ছিল, অত্যন্ত গরমের জন্য সবসময় মাস্ক পরা যায় না, সমস্যা 500 টাকা জরিমানা দিলাম মাস্ক না পরার কারণে। অস্বস্তির কারণে যেহেতু আমি মাস্কটা নামাইছি, সেই তোমাকে জরিমানা করাটা কোনোভাবেই উচিত হয়নি। কেনাকাটা করতে আসা ক্রেতা বিক্রেতা সবাই এই অভিযানকে স্বাগত জানিয়ে বলছেন, করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা কাস্টমার এবং আমরা দোকানদার যারা আছি চেষ্টা করব মাস্ক পরার জন্য, এবং এটা সরকারের সাধুবাদ দেই না, ভালো একটা উদ্যোগ। তো কিছু কেনাকাটা তো অবশ্যই আছে, তারপর ঘরে বাচ্চারা আছে, এই জন্য আর কি আসা। তবে হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকার আমাদের জন্য সবসময় ভালো ডিসিশনই দিবে। স্বাস্থ্যবিধি না মানা হলে প্রয়োজনে শপিং মল বিপণী বিধান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কঠোর লাইনে যাব, সরকারও কঠোর লাইনে, আমাদের সেরকম নির্দেশনা যে কোনো দোকান যদি স্বাস্থ্যবিধি না মানে সেই ক্ষেত্রে ওই দোকান বন্ধ করে দেওয়ারও নির্দেশনা রয়েছে। ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চলমান লকডাউনের মধ্যে গত 25 এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলাম বাংলাদেশকে ধর্মান্ধ তালিবান রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচলে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা কখনোই সফল হবে না বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ কোনোদিন আল কায়দার দেশ হবে না, বাংলাদেশ কোনোদিন ধর্মান্ধদের দেশ হবে না। এই হেফাজত আজকে তারা যেটি করছে এটিকে আমরা ঘৃণা করি। হেফাজতের নামে, ধর্মের নামে বাংলাদেশকে বিভ্রান্ত করতে চায়, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশে ধর্মান্ধদের, জঙ্গিদের রাষ্ট্র কায়েম করতে চায়। যত গভীরেই হোক তাদের মূল উৎপাদন বাংলার মাটি থেকে ইনশাল্লাহ আমরা করব। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞার পর মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বাড়ছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে পদ্মার ইলিশ করতে ভিড় করছেন ক্রেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, যে পরিমাণ ইলিশের সরবরাহ হয়েছে তার বেশি থাকবার কারণে কিন্তু আজকে ইলিশের দাম চড়া। বড় ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর মধ্যম যে ইলিশটা আছে, ছোট ইলিশ 800 থেকে 900 গ্রাম ওজনের, সেই ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজিতে। এবং এখানে আমরা দেখছি যে শুধু স্থানীয় এই আশপাশের এলাকার যে হাট বাজার আছে সেখানকার পাইকার এবং ক্রেতারা শুধু নয়, শৌখিন অনেক ক্রেতা আজকে এসছেন। এবং ছুটির দিন থাকবার কারণেই রোজায় এলাকার যে হাট বাজার আছে সেখানকার পাইকার এবং ক্রেতারা শুধু নয়, শৌখিন অনেক ক্রেতা আজকে এসছেন। এবং ছুটির দিন থাকবার কারণেই রোজায় এই তাজা ইলিশ সংগ্রহ করবার জন্য কিন্তু এখানে এত আড়ত সমিতির নেতৃবৃন্দ। তো আমাদের এখানে আছেন যে এই মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক, আমরা তার কাছে জানতে চাইবো যে আপনার এখানে কি চ্যালেঞ্জ রয়েছে। আমাদের এই মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক, আমরা তার কাছে জানতে চাইবো যে আপনার এখানে কি চ্যালেঞ্জ রয়েছে। আমাদের এই মাওয়া মৎস্য আড়ত বাংলাদেশের ভিতরে রূপালী ইলিশের জন্য এবং তাজা ইলিশের জন্য পদ্মার ইলিশ বিখ্যাত ইলিশ। আমরা এখানে আজকে বন্ধের দিন অনেক ক্রেতা আসছে ইলিশ মাছ কেনার জন্য। আজকে ইলিশের দাম একটু চড়া, যেহেতু আজকে বন্ধের দিন অনেক মানুষ কেনার জন্য আসছে। আজকে বড় ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি এবং মিডিয়াম যেটি 800-900 গ্রাম, এগুলি 800 থেকে 1000 টাকা কেজি। কিন্তু আমরা এখন অনেক সমাগমের কারণে আমাদের আড়তের অনেকটা ক্ষতি সাধন হইতেছে, আমরা জায়গা দিতে পারতেছি না। সরকার যদি আমাদের আরো 2 বিঘার মতো জায়গা দিত তাহলে এই আড়তটা আমরা আধুনিকরণ করতে পারতাম। তাই আমরা আশা করি সরকার যেন আমাদের এই আড়তটার দিকে দৃষ্টি রাখে এবং আমাদের 2 বিঘা জায়গা বাড়াইয়া দেওয়া হয়।
এই করোনার যে গাদাগাদি ভিড়, এই ভিড়ের ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আমরা এখানে আমাদের জায়গা স্বল্পতা, তারপরেও আমরা উদ্যোগ নিয়েছি 3 ফিট দূরে থেকে মাছ কেনা বেচা হয়। আমাদের প্রত্যেকটা আড়তের আমরা সামন দিয়ে বাঁশের বেড়া দিয়ে দিয়েছি, যেন 3 ফিট 3.5 ফিট দূরে মানুষ থাইকা কেনা বেচা করে। ধন্যবাদ আপনাকে। তো এখানকার সাধারণ সম্পাদক যে সমস্যার কথা বলছিলেন, তার পাশাপাশি যে এখানে যে গেল 2 মাস ধরে যে অভয় আশ্রমের যে 6টি জেলা রয়েছে, সেখানে সকল ধরনের মাছ শিকার কিন্তু বন্ধ ছিল। সেটি 30শে এপ্রিল শেষ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু সেই সব ধরনের মাছ শিকার হচ্ছে, ইলিশ সহ। এইসব কারণে কিন্তু ইলিশের সরবরাহ বেড়েছে, কিন্তু এই সরবরাহ বাড়ার পরেও কিন্তু এখানে এই অঞ্চল যেটা পদ্মা অববাহিকা, এখানে কিন্তু অভয় আশ্রম ঘোষিত না হওয়ার কারণে এখানে কিন্তু এই ইলিশ মাছ ধরা স্বাভাবিক ছিল। এবং তারপরে কিন্তু তারা বলছেন যে এই বৈশাখের যে নতুন পানি, সেখানে কিন্তু বড় বড় ইলিশ পেলেও সেই ইলিশের পরিমাণ কিন্তু ওরকম না। আগে যে ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ যেভাবে তার শিকার করতেন এখানকার জেলেরা, সেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পেলেও কিন্তু সেটা পরিমাণ কমেছে এবং সে কারণে কিন্তু দামটা একটু চড়া। এবং তারা বলছেন যে এই সরবরাহটা চাহিদা বাড়ার কারণে এই চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে। এবং এখানে যে তাজা ইলিশ বিক্রি হয়, সেই তাজা ইলিশের যে আকর্ষণ, সেই আকর্ষণে কিন্তু এই লকডাউনের মতো বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছেন। এবং এবারে ব্যতিক্রম বিষয় হচ্ছে যে ইলিশ, যে নতুন ইলিশ বাজারে আসছে, এই ইলিশের মধ্যে কিন্তু অনেক বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে, যেটি কিন্তু সাধারণত পাওয়া যেত না। সেই 1.5 কেজিরও বেশি ওজনের ইলিশ কিন্তু এই ইলিশের হাটে পসরা সাজিয়েছে। এবং যে পসরাকে ঘিরে এই ক্রেতা বিক্রেতার যে ভিড় আমরা লক্ষ্য করছি। এবং এখানে যে ভোরবেলা, সেটি 5:30টার আগে থেকে যে আজকে বেচা কেনা শুরু হয়েছে। এবং তারা বলছিলেন যে এই পদ্মা সেতুর যে পাদদেশেই যে হাটটি রয়েছে, তার পাশে কিন্তু শত শত জেলে নৌকা ভিড়ে, সেই জেলে নৌকা থেকে কিন্তু এই খাড়িতে খাড়িতে ভরে এই আড়তে মাছগুলো নিয়ে আসা হয়েছে। কিন্তু এই পদ্মা তীরে থেকে যে আড়তে প্রবেশের রাস্তা, সেই রাস্তার অবস্থা কিন্তু খুবই নাজুক। সেই রাস্তার মাঝখানে কিন্তু একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, যার কারণে কিন্তু এই ভ্যানে করে সেই মাছগুলো নিয়ে আসতে সমস্যা হচ্ছে। এই জন্য কিন্তু তাদের যে এই বাজারজাতের যে ব্যয়, সেটা বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে লোকজন গাড়িতে করে নিয়ে আসতে হচ্ছে। সেই যে ভ্যানগুলো আছে, সেই ভ্যানগুলোতে কিন্তু মাছগুলো আনতে পারছে না। এবং এই মাছের যে আড়তটি কেন্দ্র করে এখানে কিন্তু অনেক মানুষের রুটি রুজি, এবং তারা বলছেন যে করোনার ঝুঁকির মধ্যেও কিন্তু তারা এই কাজটি করছেন। কিন্তু এই যে অঞ্চলের যে ইলিশের হাট, সেই হাটটি ঘিরে এই গাদাগাদি ভিড়ের কারণে কিন্তু করোনার সংক্রমণ ঝুঁকি রয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের মৎস্য আড়তের ইলিশের হাটের সর্বশেষ খবর। রিচার্ড। মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের ইলিশের মৎস্য আড়ত থেকে আমাদের সাথে ইলিশ কেনাবেচার সবশেষ খবরাখবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। গরমে বরফ গলতে থাকায় হিমালয় থেকে পানির প্রবাহ নামছে। তবে সেচ নির্ভর বোরো মৌসুম শেষ হওয়ায় এই পানি কোনো কাজে লাগছে না তিস্তা সেচ প্রকল্প এলাকার কৃষকের। রতন সরকারের প্রতিবেদন আর ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। বরফ গলে উজান থেকে পানি নামতে শুরু করেছে। টইটুম্বুর হয়ে উঠেছে তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল। আর কয়েকটি গেট খুলে দেয়ায় ভাটিতেও পানির ধারা বইতে শুরু করেছে। এতে ব্যারেজ সংলগ্ন মূল অববাহিকায় জড়ো হয়ে মাছ শিকারে নেমেছে জেলেরা। নদীতে তো এতদিন পানি ছিল না। এখানে 12 জনের একটা গ্রুপ আছে আমাদের। নদী যখন শুকনো থাকে 12 জন বসে থাকা লাগে। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, অনেকটা মাছ এখন বিলুপ্তর দিকে। সেচ নির্ভর বোরো ধান কেটে ঘরে তোলার এই সময় আসা পানি কোনো কাজে লাগবে না প্রকল্প এলাকার কৃষকের। ইন্ডিয়া থেকে যে পানিটা আসার কথা সময় মতো, পানিটা আমরা সময় মতো আসতেছে না। এখন পানি লাগে না, এখন পানি অত্যন্ত পানি দিতেছে। জন উন্নয়নের জন্য এই ক্যানেলটা সরকার তৈরি করেছেন, কিন্তু অথচ এই ক্যানেল আমাদের বাড়ির পাশে হওয়ার পরেও আমরা কিন্তু এর সুবিধা পাই না। উজানে একতরফা নিয়ন্ত্রণে ভাটির মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে তিস্তা। দরকার না থাকার উপরও সেই পানিটা আমাদের এই অঞ্চলে ছেড়ে দিচ্ছে। এতে আমাদের সবজি বাদাম চাষের ভয়ানক ক্ষতি হয়েছে। এই পানিটা কিন্তু সামনে কিন্তু আসবে,
অর্থাৎ মে মাসে কিন্তু পানির ঢল নেমে যাবে। তাহলে এই পানি আটকানোর জন্য যে প্রস্তুতি আমাদের নদীতে নাই। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 1,20,000 হেক্টর জমিতে তিস্তা সেচ প্রকল্পে 10,000 কিউসেক পানি দরকার, অথচ মাত্র 2,500 কিউসেক পানি পাওয়া যায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বগুড়ার হাটবাজারে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান। প্রকার ভেদে এসব ধান বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকায়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম কম হলেও কৃষকের আশা সরকারিভাবে ধান কেনা শুরু হলে তারা ভালো দাম পাবেন। এদিকে মিলাররা বলছেন, ধানের বর্তমান বাজার দর থাকলে এবার সরকারকে চাল দিতেও পারবেন তারা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, আর ছবি তুলেছেন রবিউল ইসলাম। নতুন বোরো ধানের বেচাকেনায় জমজমাট বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপের হাট। জাত এবং প্রকারভেদে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 850 থেকে 950 টাকায়। এ দরে ধান বিক্রি করে সন্তুষ্ট কৃষক। তবে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারলে লাভবান হতেন তারা। সরকার যদি ধান কিনতো তাহলে আরো আমরা দাম পাইতাম, কিন্তু এখন আমাদের লসের দিকে যাচ্ছে। সরকার নিবে ওই মহাজনের কিন ধান, ডিলারের কিন ধান, আর আমরা আনি হাট 850 থেকে 900 টাকা দাম। এটা আমাদের তেমন পোষাচ্ছে না। মিল মালিক এবং আড়তদাররা বলছেন, ধানের বাজার স্বাভাবিক রয়েছে। ধানের বর্তমান বাজার দর থাকলে তারা এবার সরকারের গুদামে ধান দিতে পারবেন। সরকার যখন কিনতে লাগবে তখন বুঝতে পারবো যে এটা দেওয়া যাবে কি সম্ভব কিনা। বাজার মোতাবেক যদি ধানের দাম এরকম থাকে তাহলে চাল দেওয়া যাবে। কৃষক নির্ধারণ করতে দেরি হয় এই জেলায় এখনো শুরু হয়নি ধান কেনা, তবে শীঘ্রই শুরু হবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ। সারা বগুড়া জেলাতে আমরা প্রচার করতেছি। আমরা শতভাগ এবার কৃষকের অ্যাপের মাধ্যমে কিনবো। কৃষকের অ্যাপের মাধ্যমে আমাদের 10 তারিখের মতো প্রথম পর্বে লটারি করার নির্দেশনা আছে। বগুড়ায় এবার অ্যাপসের মাধ্যমে 12 উপজেলায় কৃষকের কাছ থেকে 25,164 মেট্রিক টন ধান এবং মিলারের কাছ থেকে 62,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নীলফামারীতে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জমি থেকে ধান কাটা, মাড়াই, শুকনো ও সেদ্ধ করার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষানীরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও সেচ ব্যবস্থা নিরবচ্ছিন্ন থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। ধানের দামও ভালো পাচ্ছেন তারা। এবার জেলায় 81,535 হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,50,363 মেট্রিক টন। সরকারিভাবে পেঁয়াজের দাম প্রতি কেজি 40 টাকা নির্ধারণ করা হলেও ঢাকার বাইরে বেশিরভাগ জেলাতেই দাম পাচ্ছেন না কৃষকেরা। নাটোরের হাটগুলোতে 28 থেকে 32 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর সদর উপজেলার শঙ্কর ভাগ পেঁয়াজের হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন। ধন্যবাদ রিচার্ড। যেমন বিষয়টি বলছিলেন, ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তর থেকে কৃষকদের জন্য পেঁয়াজের দাম কিন্তু 40 টাকা নির্ধারণ করা হয়েছিল। গত 12 এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তর এই দাম নির্ধারণ করলেও এখন পর্যন্ত কৃষকরা কিন্তু সেই সুফল পাননি। যেটুকু বলতে পারি, নাটোরের হাট বাজারগুলোতে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে 28 থেকে 32 টাকার মধ্যে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে। বিক্রি হলেও কিন্তু এবার চলতি বছর যে গত 2 বছর পর পর ভালো দাম পাওয়ার পরে এবার কিন্তু পেঁয়াজ চাষের আগ্রহটা বৃদ্ধি পেয়েছিল কৃষকদের মধ্যে। গত বছর 63,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও জেলায় চলতি বছর প্রায় 78,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা পেঁয়াজ উৎপাদন করলেও এবার তারা কিন্তু হতাশার মধ্যে রয়েছেন। পেঁয়াজ চাষের আগ্রহ, পেঁয়াজ চাষ বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে নাটোর জেলায় 72 লাখ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছিল। সেই প্রণোদনার পরেও এক বিদেশ নির্ভর এই পেঁয়াজ কিন্তু বিদেশ নির্ভর পেঁয়াজ আমদানি কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও চলতি বছর সরকারের এই কোনো পদক্ষেপ কোনো কাজে আসছে না বলে কৃষকরা যেটি বলছেন। বিশেষ করে চলতি বছর যে 800 টাকার বীজ, সেই বীজ কিন্তু কৃষকরা 4 থেকে 6 হাজার টাকা কেজিতে কিনেছেন। এছাড়া 1,200 টাকার
যে চারা, সেই চারা কিন্তু 4,000 টাকা মন পর্যন্ত কিনেছেন কৃষকরা। এই চারা এবং দাম কেনার পরেও, অতিরিক্ত দামে কেনার পরেও আমরা কৃষকদের সেই লাভ হতে আমরা দেখিনি। এখানে যে বিষয়টি আমরা দেখছি যে পেঁয়াজ দাম বৃদ্ধি না পাওয়ার কারণ হিসাবে ব্যবসায়িকদের সাথে কথা বলেছি আমি, সেই ব্যবসায়িকরা যেটি জানিয়েছেন পেঁয়াজ কিন্তু যে রপ্তানি বা সরবরাহ করে সেটি কিন্তু বাইরের জায়গায় হচ্ছে না। আমি এখন একজন ব্যবসায়িকের সাথে কথা বলার চেষ্টা করছি এই হাটে পেঁয়াজের দাম কম হওয়ার কারণটি কি? আসলে পেঁয়াজের দাম কম হওয়ার কারণ পেঁয়াজ অনেক আমদানি, এবার আশা করে সকল কৃষকই অনেক খরচ করে ফসল করছে, কিন্তু আমরা কোনো দাম পাচ্ছি না। পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে, কিন্তু যেই সরকার যে নির্ধারণ করে দিয়েছে সেই দামটা আমরা এখন পাচ্ছি না, আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা দেখছেন যে ব্যাপক পেঁয়াজ আসে পড়ে আছে, কিন্তু সঠিক যে দামটা সেটা আমরা এখনো মূল্য পাচ্ছি না। আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের এই দেশি পেঁয়াজগুলো যে রেট তারা করেছে এবং সেই রেটের সাথে আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে থাকার মতো যে রেটটা সেটা যেন করে দেয়, তাছাড়া আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। সরকার থেকে দাম নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখানে দাম পাচ্ছেন না কেন? আমরা সরকার থেকে এখানে আসলে যে লকডাউনের কারণে, করোনার কারণে আমাদের বাইরের যে পার্টিগুলো আসতো তারা অনেকে আসতো এই মাল নিতে, কিন্তু এখন আসতেছে না। না আসার কারণে আমাদের এই মাল সামালাগুলো, আমাদের এই পেঁয়াজগুলো ব্যাপক পরিমাণে মজুদ থাকতেছে, কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি না, অনেকে আমরা ফেরত নিয়ে যাচ্ছি। যে বিষয়টা শুনছিলেন রিচার্ড, তারা কিন্তু বলছেন যে এবার লকডাউন সহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়িকরা কিন্তু আসছেন না, ব্যবসায়িকরা না আসার কারণেই কিন্তু দাম এবার পাচ্ছেন না, দাম না পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তবে যে বিষয়টি কৃষকদের সাথে কথা বলে আমি দেখেছি, তারা কিন্তু যে বিষয়টি বলছে এবার প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কিন্তু 35 টাকার মতো খরচ পড়ছে তাদের। 35 টাকা খরচ করে 28 থেকে 32 টাকার মধ্যে বিক্রি করতে গিয়ে তারা বড় ধরনের একটি লোকসানের মধ্যে পড়ছেন বলে যেটি বলছেন। এর প্রেক্ষিতে কিন্তু যেই আমদানি নির্ভরে পেঁয়াজ চাষ কিন্তু কমে যাবে বলে কৃষকরা যেটি বলছেন। আরেকটি বিষয় যে বলে নাটোরের কৃষি বিভাগ কিন্তু একটি জিনিস বিষয়টি বারবার বলে আসছিল সরকারের কাছে, যে 40 টাকা নির্ধারণ করার জন্য চলতি বছর কিন্তু নাটোরের কৃষি বিভাগ কৃষি মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেছিল। এই আবেদনের প্রেক্ষিতে কৃষি বিপণন অধিদপ্তর 40 টাকা দাম নির্ধারণ করে, কিন্তু আরেকটি বিষয় যে বিষয়টি কৃষি বিভাগ বলেছে সরকারের কাছে, যে আগামী আগস্ট মাসের আগে কোনো ধরনের পেঁয়াজ যেন বিদেশ থেকে আমদানি করা না হয়, এবং এই আমদানি করলে নাটোর সহ দেশের পেঁয়াজ উৎপাদন অঞ্চলের বড় ধরনের লোকসান পড়বে এবং ন্যায্য মূল্য কিন্তু তারা পাবেন না। সরকার আমদানির দিকে না গেলেও এবং আমদানি নির্ভর না হলেও, এবং যে বিষয়টি সরকারের যে যৌক্তিক দাম, সেই দাম কিন্তু সরকার নির্ধারণ করলেও কৃষকরা কিন্তু সেই দাম এখানে পাচ্ছেন না। বিশেষ করে যে বিষয়টি তারা বলছে যে গত 2 বছর পর পর তারা কিন্তু ভালো লাভ দেখলেও এবার কিন্তু সেই লাভ তারা পাচ্ছেন না বা লাভ দেখছেন না। গত 2 বছরের লাভ কিন্তু এবার লোকসানে পরিণত হওয়ার কারণে কৃষকরা হতাশার মধ্যে পড়েছেন। তো রিচার্ড, এই ছিল আমার কাছে নাটোরের শঙ্করবাগের পেঁয়াজের হাটের সর্বশেষ পরিস্থিতি। নাটোরের শঙ্করবাগ পেঁয়াজের হাট থেকে পেঁয়াজ বেচা কেনার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। ঠাকুরগাঁওয়ে 160 বিঘা জমির ভুট্টা নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে লোকচক্ষুর আড়ালে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের বগুলাবাড়ি গ্রামে শতাধিক কৃষকের 160 বিঘা আবাদি জমির ভুট্টা ক্ষেত নষ্ট করে দুর্বৃত্তরা। বিষয়টি জানিয়ে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। গতকাল দুপুরে মাঠ পরিদর্শন করে ঘটনার সত্যতা পান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়। লকডাউনে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও দ্বীপ জেলা ভোলার শত শত যাত্রী অবৈধ নৌকা ট্রলারে করে পাড়ি দিচ্ছে মেঘনা তেঁতুলিয়া নদী। এতে জীবনের ঝুঁকি থাকলেও দেখার কেউ নেই। যাত্রীদের জিম্মি করে ট্রলার মালিকরা আদায় করছেন অতিরিক্ত ভাড়া। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে প্রতিবেদন।
নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার সকালে যাত্রী বোঝাই করে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ইলিশা মাছঘাট ছেড়ে যায় নাজিমুদ্দিন চৌকিদারের অবৈধ এই ট্রলারটি। এ সময় মেঘনা পাড়ি দেওয়ার জন্য শতাধিক যাত্রী নিয়ে অপেক্ষা করতে দেখা যায় আরও দুটি ট্রলারকে। এভাবেই প্রতিদিন 10-12টি ট্রলার ও স্পিডবোট যাত্রী পারাপার করছে এই রুটে। একইভাবে ভোলার ভেদুরিয়া এবং বরিশাল রুটে অবৈধভাবে চলাচল করছে স্পিডবোট। ঘাট ইজারাদার ও ট্রলার মালিকরাও যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে 2-3 গুণ বেশি আদায় করার অভিযোগ রয়েছে যাত্রীদের। ডেইলি 4-5টা ট্রলার ওপার থেকে আসে, 100 টাকার ভাড়া 400 টাকা তারা নিছে আমাদেরকে ঠেকে। জীবনে ঝুঁকি নিয়ে এমন অতিরিক্ত ভাড়া দিয়া আমরা কি জানি ট্রলার দিয়া আইতে বাধ্য হয়েছি। এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় 13টি ট্রলারের মালিককে আটক করা হয়েছে। চোখ ফাঁকি দিয়ে চলাচলকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানালো নৌ পুলিশ। অবৈধভাবে আমাদের চোখ ফাঁকি দিয়ে এরা নদীতে যাত্রী পারাপার করছে। তারা এই যাত্রী পারাপার যদি বন্ধ না করে আমাদের নৌ পুলিশ আরও শক্ত অবস্থানে থাকবে, তারা ওদের বিরুদ্ধে অভিযান করবে। ইলিশা লক্ষ্মীপুর রুটে প্রতিদিন অবৈধ ট্রলারে করে 1000-এর বেশি যাত্রী মেঘনার ডেঞ্জার জোন পারাপার হচ্ছে। আর ভেদুরিয়া বরিশাল রুটে স্পিডবোটে তেঁতুলিয়া পাড়ি দিচ্ছে শত শত লোক। সময় সংবাদ, ভোলা। চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFLA বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত পানি অন্তত 12টি মহিষ মারা গেছে। এ নিয়ে দফায় দফায় মরেছে শখানেক মহিষ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সারি সারি মৃত মহিষ একটি ফুলে ফেঁপে উঠেছে গ্যাসের বিষক্রিয়ায়, বের হচ্ছে নাক দিয়ে বিষাক্ত পানি। চট্টগ্রামের আনোয়ারায় সার কারখানা CUFL এর অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত পানি পান করেই মৃত্যু হয়েছে এরকম অসংখ্য মহিষের। এতে ক্ষতিপূরণ দাবি করেছেন খামারিরা। হাঁসা দিয়ে বিষ পানি ছাড়ার গতিয়ে আমাদের মহিষের পানি হয়, 12টা মহিষ অলরেডি মারা গেছে। এই পানিগুলো ছাড়ার কারণে এখন আমাদের এখানে প্রায় মাছের বিলুপ্ত হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে ছোট এ খাল দিয়ে গ্যাস মিশ্রিত বিষাক্ত পানি ছাড়ে CUFL কর্তৃপক্ষ। এ সময় মাঝের চরে চড়তে থাকা 15 লাখ টাকা মূল্যের 12টি মহিষ এ পানি খেয়ে মারা যায়। আমরা চাই যে সিভিল কর্তৃপক্ষ, ড্যাফ এবং কাপকো, এই যে 3টা ইন্ডাস্ট্রি আছে, তারা তাদের যে বিষাক্ত পানিগুলো রিসাইক্লিং করে ছাড়ার আগের দিন যেন তারা মাইকিং করে। এদিকে প্রমাণিত হলে তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। 2004 সালে গ্যাস বিষক্রিয়ায় 70 থেকে 80টি আর গত 2 বছরে মারা যায় 11টি মহিষ। আনোয়ারার এই মাঝের চরে গরু আর মহিষ পালন করে জীবন নির্বাহ করে অর্ধশত খামারি, কিন্তু বিভিন্ন সময় বিষক্রিয়ায় মৃত্যু হয় গরু আর মহিষের। এ অবস্থায় শুধু ক্ষতিপূরণ নয়, তারা দাবি জানিয়েছেন এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে। চট্টগ্রামের আনোয়ারা থেকে শফিকুল আলম, সময় সংবাদ। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রচণ্ড চাপের মুখে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা। হুমকির মুখে পড়েছে শ্রমবাজার। রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে স্বল্প মূল্যে শ্রম দেয়ায় কর্মহীন অনেক স্থানীয় শ্রমিক। এতে স্থানীয়দের সাথে বিরোধ তৈরি হচ্ছে রোহিঙ্গাদের। ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের তালিকা করে সরকারের কঠিন পদক্ষেপ নেয়ার দাবি সুশীল সমাজের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের ঘুমগাছতলা মোড়ে এ যেন শ্রমজীবীদের হাট। সকাল হলে জড়ো হন কয়েকশো শ্রমিক। প্রতিদিনের মতো কাজের জন্য বসে আছেন স্থানীয় শ্রমিক মোহাম্মদ ও রোহিঙ্গা শ্রমিক হোসেন। স্বল্প মূল্যে হোসেন কাজ করতে চলে গেলেও কাজ পাননি মোহাম্মদ। বলছিলেন কাজ না পাওয়ার কষ্টের কথা। বেতন পাইলে রোহিঙ্গার কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট মাছ উঠানামার কাজ করছেন রহিম ও জাহিদ। তারাও বলছেন রোহিঙ্গাদের দৌড়াতে তাদের অসহায়ত্বের কথা। 500 টাকা হয়তো 700 টাকা, এখন তারা 300 টাকা কাজ করে। 3000 টাকা 3500 টাকার ট্রলারে নিয়ে এখন রোহিঙ্গারা 1000 টাকা দিলেও যাচ্ছে, 1500 টাকা দিলেও যাচ্ছে। শুটকি মহল থেকে শুরু করে রিক্সা, ইজি বাইক চালক, হোটেল রেস্তোরাঁ শ্রমিক হিসাবে সব কাজে জায়গা করে নিচ্ছেন রোহিঙ্গারা। ফলে বেকার হয়ে পড়ছেন স্থানীয় শ্রমিকরা। 300 200 200 টাকা ধরে হাঁস ঘুরি আর হনো হাঁস না, এক সপ্তাহ মিলে একদিন হাঁসও পাইনি। 100 জনের মধ্যে 60-70 জন রোহিঙ্গা ক্যাম্পের থেকে কাজ করে। 10 টাকার ভাড়া 5 টাকা করে নিয়ে নেই, আমরা আর ভাড়া মারতে পারি না। শ্রমিক নেতারা বলছেন রোহিঙ্গাদের কারণে দিন দিন স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। আর ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের তালিকা করে সরকারকে কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি সুশীল সমাজের। দিন মজুর থেকে শুরু করে সবকিছুই আজকে রোহিঙ্গাদের হাতে আজকে দখল হয়ে যাচ্ছে। আজকে স্থানীয় যারা আছে তারা বেকারত্ব
দিন যাপন করতেছে। অন্ততপক্ষে তাদেরকে চিহ্নিত করার জন্য ইউনিয়ন পর্যায় থেকে একটি তালিকা তাদের করা হোক। শ্রমিক সংগঠনগুলোর দেয়া তথ্য মতে কক্সবাজারের 8টি উপজেলায় প্রায় 6 লাখের বেশি শ্রমজীবী মানুষ রয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদে বাজার ধরতে ব্যস্ততা বেড়েছে নওগাঁর টুপি কারিগরদের। নারীদের নিপুণ হাতে তৈরি দৃষ্টিনন্দন টুপির ব্যাপক চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ঈদের আগেই তা সরবরাহে চলছে বুননের কাজ। বিদেশে চড়া দামে এসব টুপি বিক্রি হলেও প্রান্তিক নারীরা কাঙ্ক্ষিত মজুরি পান না বলে অভিযোগ। নওগাঁ থেকে MR রকির প্রতিবেদন। ঈদের নামাজে পোশাকের সাথে মানানসই বৈচিত্র্যপূর্ণ টুপির চাহিদা রয়েছে, তাই বাড়ির উঠোনে দল বেঁধে নারীদের দৃষ্টিনন্দন টুপি তৈরির কর্মযজ্ঞ চলছে। নওগাঁর মহাদেবপুরের খোর্দ নারায়ণপুর গ্রামের অন্তত 10 গ্রামের কয়েকশো নারী টুপি ও বুটিক কাজের মতো ছোট হস্তশিল্পের সাথে জড়িয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। পাইকারদের কাছ থেকে অর্ডার নিয়ে এসব সুচ কারিগরদের এক একটি টুপি তৈরিতে সময় লাগে 1.5 থেকে 2 মাস পর্যন্ত। সুই সুতোর বননে এসব টুপিতে ফুটিয়ে তোলা হয় সুন্দর সব ফুল। তবে দীর্ঘ সময় ও কঠোর শ্রমের তুলনায় কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ার আক্ষেপ কারিগরদের। এক একটা টুপি সেলাই করতে আপনার 2 মাস লাগে, প্রচুর খাটনি হয়। নিখুঁত সেলাই টুপির চোখ একেবারে নষ্ট হয়ে যায়। ওরা কত করে বিক্রি করে জানি না, কিন্তু এখানে আগে তো 400-500 দিত। বিদেশে 4-5 হাজার টাকা দামে বিক্রি হয়, আমরা সে দামে পাই না। টুপি ছাড়া প্রান্তিক পর্যায়ে এসব নারীরা পাঞ্জাবি, 3 পিস ও কামিজে সুই সুতোয় বাহারি সব ফুলের কাজ করেন। সংসারের ঘর গৃহস্থালির ফাঁকে বাড়তি আয়ের আশায় গৃহিণী ছাড়াও অনেক শিক্ষার্থীও জড়িয়েছে এসব কাজে। আমি পড়াশোনা করি এবং টুপি সেলাই করি, ফাঁকে ফাঁকে যদি সময় পাই। লেখাপড়ার কলম, খাতা কলম এটা হয়। ঈদের সময় আরো টুপি সেলাই করার চাপ বেশি পড়ে। তৃণমূলের এসব সুচ কারিগরদের উন্নত প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতার দাবি স্থানীয় জনপ্রতিনিধি। ফরিয়াদের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো তারা কিনে, আনুপাতিক হারে কিন্তু পারিশ্রমিক তারা পায় না। আমি মনে করি আমাদের সরকার বাহাদুরের পাশাপাশি একটু নজর দেওয়া দরকার, এদেরকে একটু প্রশিক্ষণ দিলে আরো ভালো হয়। সোলাইমানি, রাজকীয়, শেখ সহ বাহারি নামের এসব দৃষ্টিনন্দন টুপির মধ্যপ্রাচ্যের ওমান ও আরব আমিরাতে ব্যাপক চাহিদা রয়েছে। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টির দোকান ও হোটেল বন্ধ থাকায় উৎপাদিত দুধের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না খামারিরা। দুধের দাম কম ও গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন হাজার হাজার খামারি। জেলা প্রশাসক বলছেন, খামারিদের লোকসান কাটাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। এখানকার শাহজাদপুর থেকে মিল্কবিটা সহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ করে দেশব্যাপী বিপণন করে। জেলায় ছোট বড় মিলে প্রায় 15,000 গরুর খামার রয়েছে। এখানকার মানুষের আয়ের প্রধান উৎস খামারের দুধ। কিন্তু লকডাউনের কারণে প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিয়েছে। সেই সাথে মিষ্টির দোকান সহ হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় কমেছে দুধের দামও। অন্যদিকে গোখাদ্যের মূল্য বৃদ্ধি। সব মিলিয়ে বিপর্যস্ত খামারিরা লোকসান কাটাতে দুধের ন্যায্য দাম দেওয়ার দাবি জানিয়েছেন। লকডাউন কারণে আমাদের দুধ মনে করেন কোনো দোকানদারও নিচ্ছে না, জনগণও বাইরে বাড়াচ্ছে না। দুধের দাম কমা দিছে, মিলবিটের দুধ লিতেছে না, লিতেছে কম। যে দাম দিতেছে 70-70 টাকা দাম দিতেছে, এই দামে পোষা না। খের খোল, কামলার দাম, রাখালের দাম তাদের পোষাচ্ছে না। এরা গরু পালাই খুব কঠিন। মিলবিটে দেয় 35-36 টাকা, আর মিলবিটে আছে 70 টাকা। একটু লাভ কমারে আমার 50 টাকা দিন তাহলে আমার একটু লাভ হলো। এদিকে খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলে জানায়। প্রান্তিক চাষি যারা আছে, দুধ উৎপাদন করে, তাদের দুধগুলো যাতে সহজে বিক্রি করতে পারে, যার জন্য আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র যেটা বলে ট্রাকের মাধ্যমে বিভিন্ন প্রত্যেকটি উপজেলায় আমরা এই কাজটি করেছি। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় প্রতিদিন প্রায় 20 লাখ লিটার দুধ উৎপাদন হয়, আর মিল্কভিটা প্রতিদিন দুধ সংগ্রহ করে গড়ে 2 লাখ লিটার। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রমজানে কুষ্টিয়ার হাটগুলোতে বেড়েছে কলার দাম। গত হাটের চেয়ে কাদি প্রতি কলার দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। এতে খুশি কৃষকরা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। চলতি মৌসুমে কুষ্টিয়া অঞ্চলে কৃষকরা সবরি, চাপা সবরি, মেহের সাগন, চাম্পা জাতের কলা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় কলার ফলন ভালো হয়েছে। হাটে প্রচুর পরিমাণ কলার সমারোহ। রমজান মাসে কলার চাহিদা বাড়ায় ভালো দাম পেয়ে খুশি চাষিরা। আমি কলা কিছু লাগাইছি, তা কিছু খরচপাতি করে আপাতত যাই কিছু লাভ টাভ হয়েছে। আগে বাজার একটু ডাউন গেছে, এখন বাজার ভালো, এখন একটু লাভবানের দিকে আসছে।
জেলার বৃহত্তম কলার হাট মধুপুরে প্রকারভেদে কলার কাঁদি 200 থেকে 700 টাকা দরে বিক্রি হয়। লকডাউনের কারণে গাড়ি ভাড়া বেশি হবার কারণে লোকসান আশঙ্কায় ব্যবসায়ীরা। আগে ব্যবসা করা যাচ্ছিল, আগে দামটা একটু কম ছিল, কলাটা বিক্রি হচ্ছিল, এখন এত দামে কলা বেচা যায় না। লকডাউনের কারণে হয়তো এমন তেমন হচ্ছে, হয়তো অনেক ব্যাপারী বলছে আমার লস হচ্ছে ও হচ্ছে, কিন্তু তারা সার্বিক সহযোগিতায় ভালো পাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 5200 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। নীলফামারীর সৈয়দপুরের ঝুট কাপড় গার্মেন্টস মালিক শ্রমিকদের বেহাল দশা। লকডাউনে গত বছরের মতো এবারের ঈদেও ব্যবসা নেই। গণপরিবহন বন্ধ থাকায় পাইকাররা না আসায় বেচা কেনা নেই। এই শিল্পকে রক্ষায় প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে গার্মেন্টস ব্যবসায়ী গ্রুপ। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে প্রতিবেদন। নীলফামারী সৈয়দপুরে তৈরি হয় বড় বড় গার্মেন্টসে ফেলে দেওয়া ঝুট কাপড় দিয়ে গার্মেন্টসের রকমারি পণ্য, যা দেশীয় বাজার ছাড়াও বিদেশে রপ্তানি হয়। কিন্তু গত 1 বছর ধরে করোনার কারণে এই শিল্পে চলছে চরম দুরবস্থা। করোনা স্থবির করে দিয়েছে এই শিল্পের প্রাণ চাঞ্চল্য। অর্ধেকের বেশি কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা বেকার। বেচা বিক্রি হচ্ছে না, আমরা সামনে এখন আর যাই কি করবো, আমরা তো বহুত কষ্টে জীবন যাইতেছে। সামনে যে ঈদ, আমাদের কাজকাম কি যে হবে, মানে কাজকাম নাই। বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করবো, এরকম কোনো অবস্থা নাই। গার্মেন্টস মালিকরা বলছেন গণপরিবহন বন্ধ থাকায় ঈদের বাজারে বেচাকেনা নেই। এতে চরম ক্ষতির মুখে তারা। বাইরে থেকে পাইকার আসতে পারতেছে না, এই কারণে আমাদের ব্যবসাটা খুব কমে গেছে। এতে লাভ তো দূরের কথা, নিজের আপনার যে ক্যাশটা আছে সেই ক্যাশটা উঠানো মুশকিল হয়ে গেছে। সরকার এই জিনিসটা নিয়ে আমাদেরকে নিয়ে চিন্তা করে আমরা একটু বেঁচে থাকতে পারবো, না হলে আমাদের অনেক সমস্যা হবে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে ব্যবসায়ী গ্রুপ। 8-10 শ্রমিককে চালাই দিতে পারতেছি না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আশু পদক্ষেপ প্রয়োজন। নাইলে আগামীতে এই ব্যবসায় আমরা সৈয়দপুর এই জুট কাপড়ের ব্যবসা আমরা মুক্ত করে পড়বো আর কি। সৈয়দপুরে প্রায় 500 গার্মেন্টস কারখানায় 8 থেকে 10,000 শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, নীলফামারী। দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ দেয়া হয়েছে। গতকাল দুপুরে নাটোরে 199 জন সাংস্কৃতিক কর্মীকে 10,000 টাকা করে 19,90,000 টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক। বরিশালে 1,500 পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। নেত্রকোনায় 4,500 হতদরিদ্র নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ঝিনাইদহ, মৌলভীবাজার, মাদারীপুর, রাঙামাটি, কুড়িগ্রাম ও দিনাজপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলেন হতদরিদ্র মানুষেরা। করোনার ঝুঁকি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন হয়ে ভারত থেকে দেশে প্রবেশ করছেন বাংলাদেশি যাত্রীরা। বিষয়টি মনিটরিং করার জন্য গতকাল দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান। পরিদর্শনকালে তিনি আখাউড়া ইমিগ্রেশন অফিস ঘুরে দেখেন। এ সময় তিনি ইমিগ্রেশন অফিসের সামনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বসানো মেডিকেল টিমের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, ভারত ফেরত যাত্রীদের বর্তমানে বিজয়নগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এবার দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় আবারও বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় 7 থেকে 20 মে পর্যন্ত 2 সপ্তাহের জন্য রাজধানী কুয়ালালামপুর সহ বেশ কয়েকটি রাজ্যে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটি ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ অবস্থায় আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতিবেদন। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 7 থেকে 20 মে পর্যন্ত নতুন করে আবারও 2 সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে কুয়ালালামপুর সহ সেলাঙ্গর, তেরেঙ্গানু, জোহর ও পেরাক রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তবে নিত্যপণ্যের দোকান, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ভারতের ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর থেকে মালয়েশিয়ায় সবাই এখন আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা জানি না সামনের দিনগুলি আমাদের কিভাবে কাটবে। কুয়ালালামপুর সহ আশেপাশের বিভিন্ন রাজ্য মালয়েশিয়া সরকার লকডাউন করে দিয়েছে এবং এই লকডাউনের কারণে আমরা প্রবাসীরা খুবই দুশ্চিন্তার ভিতরে আছি।
আন্তজেলা ও আন্তরাজ্য ভ্রমণের পাশাপাশি 10 কিলোমিটারের বেশি পথ অতিক্রমের উপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। করোনা থেকে বাঁচতে প্রবাসীদের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি সকলকে অনুরোধ করব, মালয়েশিয়া সরকারের যে বেঁধে দেওয়া নিয়ম, এই যথাযথ নিয়মকে পালন করার মাধ্যমে আমরা সবাই করোনা ভাইরাসকে প্রতিরোধ করব। এই লকডাউনে আমরা যারা প্রবাসীরা রয়েছে আমরা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আসলে বর্তমান যে পরিস্থিতি, এই করোনা মোকাবেলায় সরকারের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ মেনে চলা ছাড়া আমাদের আসলে কিছুই করার নাই। জীবনকে সুন্দরভাবে গঠন করতে হলে আমাদের সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিয়মিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, নিরাপদ দূরত্বে থাকতে হবে। এদিকে মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস ও বিজনেস পাসধারীরা। তবে নির্ধারিত এসওপি প্রয়োগের মাধ্যমে শুধুমাত্র কূটনৈতিক ভিসাধারীরা শর্ত সাপেক্ষে দেশে প্রবেশের অনুমতি পাবেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। জার্মানিতে করোনার টিকাদান কর্মসূচিতে গতি ফিরেছে। শুধুমাত্র বুধবারই টিকা নিয়েছেন রেকর্ড 10 লাখের বেশি মানুষ। দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়ায় স্বস্তিতে প্রশাসন। জার্মানির করোনা ভ্যাকসিনের খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, তখন জার্মানিতে টিকাদান কর্মসূচির পালে হাওয়া লেগেছে। দেশটিতে একদিনে 10 লাখেরও বেশি মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, প্রথম ডোজ টিকা গ্রহীতার সংখ্যা এখন 2,55,00,000। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 71,60,000-এরও বেশি মানুষ। অর্থাৎ প্রায় 8.5 কোটি জনসংখ্যার দেশটিতে টিকা নিয়েছেন প্রায় 8.6%-এরও বেশি মানুষ। দেখুন, দেশে যাদেরকেই টিকা দেওয়া হচ্ছে তারা সবাই পাচ্ছেন অগ্রাধিকার ভিত্তিতে। টিকা নেওয়ার ক্ষেত্রে নিয়মটা জরুরি ছিল, তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে টিকাটি নিয়ে নানা জনের নানা মত সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর সিদ্ধান্তটা ঠিকই আছে। কেউ যদি টিকাটিকে নিরাপদ মনে করে তাহলে নিতে বাধা কোথায় বলুন? এসবের মধ্যেও প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও সংক্রমিত হচ্ছেন হাজার হাজার মানুষ, প্রাণ হারাচ্ছেন গড়ে 200 থেকে 250 মানুষ। তবুও ম্যার্কেল সরকারের টিকা নীতিতেই আস্থা সাধারণ মানুষের। এমন অবস্থায় অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ বা বিতরণে কোনো নিয়ন্ত্রণ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমার মনে হয় করোনা টিকার উপর আস্থা রাখা যায়, তাই টিকা নেওয়াটা সত্যিই খুব জরুরি। সবাই নিচ্ছেও। আসলে জার্মানি উন্নত দেশ, তাই সংকট নেই, কিন্তু গরিব দেশগুলোতে টিকার বড্ড বেশি প্রয়োজন। তাই জার্মানি সহ উন্নত দেশগুলো গরিব দেশগুলোকে সাহায্য করুক, আমি এটা চাই। 2 ডোজ টিকা নেওয়া নাগরিকদের জন্য চলমান লকডাউনের বিধিনিষেধ আরও শিথিলের বিষয়ে ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে পার্লামেন্টে। জার্মানিতে টিকা প্রদান কার্যক্রমের শুরুর দিকে টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের অনাগ্রহ ছিল চোখে পড়ার মতো, কিন্তু সময়ের সাথে সাথে সে চিত্র এখন অনেকখানি পাল্টে গেছে। বেড়েছে টিকা গ্রহীতার সংখ্যা, আর এটিকেই স্বস্তিদায়ক বলছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে অক্সিজেনের অভাবে প্রতিদিনই মারা যাচ্ছেন অসংখ্য করোনা রোগী। হাসপাতালে ঠাঁই মিলছে না রোগীদের। অ্যাম্বুলেন্স পাওয়া যেন চাঁদ হাতে পাওয়ার মতন। এমন পরিস্থিতিতে করোনা রোগীদের বহনে জীবিকার একমাত্র বাহনটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে সেবা দিয়ে যাচ্ছেন এক অটোরিকশা চালক। করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত ভারত। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ছে। অক্সিজেন আর চিকিৎসার অভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংকট মোকাবেলায় যে যার মতো এগিয়ে আসছেন মানুষ। মসজিদ মন্দির হয়ে উঠছে কোভিড হাসপাতাল। এই বিপর্যয়ে দিল্লির এক অটোরিকশা চালকের ব্যক্তিগত উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন নিজের অটোরিকশাকে বানিয়েছেন অ্যাম্বুলেন্স। অক্সিজেন সিলিন্ডার আর প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে ডাক পেলেই ছুটে যাচ্ছেন কোভিড রোগীর বাসায়। স্বাস্থ্যবিধি মেনে পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। এই মহামারীতে আমরা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেকের ঘরে খাবার নেই, টাকা পয়সা নেই, অথচ রাজকুমার মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি এত সুন্দর করে রোগীদের নিয়ে যান। অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ। সত্যি এমন মানুষ পাওয়া কঠিন। রোগী
রোগীদের আনা নেয়ায় এতটাই ব্যস্ত যে নিজের খাবারটিও খেয়ে নেন রাস্তায়। অনেক সময় সারা রাত কেটে যায় সিএনজিতেই। করোনা সবচেয়ে বেশি আঘাত এনেছে নয়াদিল্লিতে। আমি অটোরিকশাকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের সেবা করছি। যারা হাসপাতালে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না, আমি তাদের সেখানে পৌঁছে দিচ্ছি। এতে হয়তো কেউ প্রাণে রক্ষা পাচ্ছেন। এই কাজ আমার জন্য ঝুঁকিপূর্ণ হলেও মানুষের বিপদে পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আসলে টাকা কিংবা ক্ষমতা কোনোটিই আমাদের এখন বাঁচাতে পারবে না। এখন সবাই সবার পাশে থেকে বেঁচে থাকতে হবে। ভারতে করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত শহর নয়াদিল্লি। শহরটিতে এ পর্যন্ত 10 লাখের মতো মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 18,000-এর বেশি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাব তার কাছে। ইউসুফ। তো রিচার্ড, তো আসলে এটা আজকের কথা যদি বলি, এটা আর মাত্র আসলে 5 থেকে 6 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের। আর ঈদকে সামনে রেখে মানুষ কিন্তু তারা ঘরে ফিরছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এটা কিন্তু পাটুরিয়া এলাকা দেখলে এখন সেটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে আসলে সকাল ঠিক 6:30টার পর থেকে মানুষের কিন্তু ঢল পড়েছে এই পাটুরিয়া ঘাট এলাকাতে। সেই ক্ষেত্রে আমি দেখছি এখনটা আমি 3 নম্বর ঘাটে রয়েছি। তো আসলে অন্য অন্য ঘাটগুলোতে কিন্তু এটা এখন লোড চলছে, আর এই ঘাটটিতে আনলোড চলছে, যার কারণে এই ঘাটে কিন্তু আসলে ঘরে ফেরা মানুষের এই মুহূর্তে একটু চাপ কম রয়েছে। কিন্তু অন্য অন্য ঘাটে কিন্তু আসলে তিল ঠাঁই নেই এটা আসলে মানুষের। তারা কিন্তু তাদের পদচারণায় কিন্তু এই ঘাট এলাকা মুখর, অর্থাৎ তারা ঘরে ফিরছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে আসলে এটা আর মাত্র অল্প কয়েকদিন থাকাতে তারা কিন্তু আসলে ঘরে ফিরছে। কারণ দীর্ঘদিন লকডাউনে তারা আটকে ছিল। আবার যদি আসলে বিধিনিষেধটা এখন কড়াকড়ি নেই, যার জন্যই তারা অনায়াসে আসতে পারছে এবং তারা ঘরে যাচ্ছে। অন্যদিকে ঘাট এলাকায় যদি স্বাস্থ্যবিধির কথা বলি, স্বাস্থ্যবিধির কোনো বালাই কিন্তু ঘাট এলাকাতে নেই। যার যার মতো ঘেঁষাঘেঁষি করে এবং কি হাতে হাত রেখে তারা যাচ্ছে। যদি বলি বলে তারা অধিকাংশই কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে তারা 4-5 জন একত্রে এই ঘাট এলাকা পার হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি বলি আসলে ঘাট এলাকায় যারা ট্রাক শ্রমিক রয়েছে এবং যানবাহনের শ্রমিক রয়েছে, তাদের মধ্যে কিন্তু আসলে স্বাস্থ্যবিধির উদাসীনতা রয়েছে। আসলে তারা কিন্তু দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, বিশেষ করে বর্ডার এবং অন্যান্য জেলায় তারা ভ্রমণ করছে, যার জন্য কিন্তু তাদের ঝুঁকিটা অত্যন্ত বেশি রয়েছে। যদি প্রশাসনের কথা বলি, আমরা সাধারণত দেখি যে ঈদের আগে একটা তৎপরতা থাকে প্রশাসনের ঘাটকে সচল রাখার জন্য, এবং সেই ক্ষেত্রে ঘাট এলাকাতে এই যে মানুষের সমাগম, সেই সমাগমটাকে রক্ষা করার জন্য অথবা যে ছিনতাই রাহাজানি অন্যান্য বিষয়টা এড়ানোর জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু আজকে 5 বা 6 দিন ঈদ রয়েছে, সেই রকম কোনো প্রস্তুতি কিন্তু জেলা পুলিশের বা প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকায় নেওয়া হয়নি। এবং কি সেই অন্যদিকে কিন্তু আসলে ঘাট এলাকাতে মানুষের সমাগমটা ঠিক ঈদের মতোই পড়ে যাচ্ছে। কয়েকদিনের কথা বলি, কয়েকদিন ধরেই দেখছি সেই তুলনায় কিন্তু আজকে ঘরে ফেরা মানুষের চাপটা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। যদি সেই অর্থেই বলা যায় যে এখানে আসলে যে একটা অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ছিনতাই রাহাজানি এবং মানুষের নিরাপত্তার জন্যে এখানে কিন্তু সেই রকম পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি করা হচ্ছে না, এবং কোনো ভ্রাম্যমাণ আদালতও নেই। সেই ক্ষেত্রে যেখানে আজকের সকাল বা ছুটির দিন হওয়াতে, সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে ঠিক প্রাইভেট কারের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ঘাটে যে প্রাইভেট কার, ছোট গাড়ি, মোটর বাইক, এগুলো কিন্তু 6 লাখ রয়েছে। যারা কিছু লোক আবার কিন্তু ঢাকামুখী হচ্ছে, তার সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। অর্থাৎ পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাটে মোট 20টি ফেরি রয়েছে। এই 20টি ফেরি কিন্তু এখন চলছে। প্রত্যেক দিনই দেখি আমরা আসলে 7টা বা 7টার একটু আগে থেকে এটা প্রত্যেকটি ফেরি নম্বর করে রাখা হয়, অর্থাৎ আউট করে দেওয়া হয়, এবং কি ছোটো ফেরিগুলো চালানো হয়।
সেই ক্ষেত্রে কিন্তু এটা পাটুরিয়া দৌলতদিয়া নোটে যেহেতু যানবাহনের চাপ, সাপ্তাহিক ছুটির দিন এবং সেই ক্ষেত্রে মানুষের ঘরে ফেরা মানুষের চাপ রয়েছে, সেই ক্ষেত্রেই ঘাট কর্তৃপক্ষ এখন সবকটি ফেরি চালাচ্ছে। এই ছিল রিচার্ড আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। রিচার্ড। পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ঘাটের যাত্রী চাপের সবশেষ খবরাখবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। আবারও দেশের খবর, গাজীপুরে মালচিং পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে বেবি তরমুজ ও নানা জাতের সবজি। বিষমুক্ত সবজি ও ফলের কথা মাথায় রেখে দুই তরুণ বায়োগ্রিন অ্যাগ্রো ফার্মে এ চাষাবাদ করছেন। কৃষি গবেষকরা মনে করেন মাঠ পর্যায়ে আধুনিক এ প্রযুক্তি প্রয়োগ করা গেলে উপকৃত হবেন কৃষকরা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। মাচায় ঝুলে আছে সারি সারি তরমুজ। বেবি জাতের হলুদ ও কালো এসব ফল খেতেও বেশ মিষ্টি। আধুনিক মালচিং প্রযুক্তিতে চাষাবাদ করায় নির্দিষ্ট সময়ে এসেছে ফলন। ফলে খামার থেকে উৎপাদিত ফসল তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। শহরের ছোট দেওরায় নিজের 4.5 বিঘা পতিত জমিতে কৃষিবিদ বন্ধু শাহাদত হোসেনকে সঙ্গে নিয়ে ইস্তিয়াক খামারটি করেন। তরমুজ ছাড়াও তাদের এখানে বেগুন, লাউ, চিচিঙ্গা সহ 16 প্রকারের সবজি রয়েছে। অনেকটা শখের এই কৃষিকাজ আজ পরিণত হয়েছে লাভজনক খামারে। সবাই যখন করোনাকালীন সময়ের মধ্যে ঘরবন্দি বসে থাকে, এই সময়টাতে আমরা বসে না থেকে আমরা এমন কিছু করি যেটা আমার নিজেরও আমি নিজে লাভবান হব এবং আমার আশপাশে প্রতিবেশী যারা আছে তারা লাভবান হবে। নগর ভোক্তা যারা আছে তারা যেন একটু নিজের হাতে একটা খামার ঘুরে যদি নিজের হাতে যেন তাদের চাহিদা মতো সবজি বাজার করে নিয়ে যেতে পারে, সেই টেন্ডেন্সি থেকে আমাদের এটা শুরু। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো সাড়া পাচ্ছি। পোকামাকড় দমন ও নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই প্রযুক্তিতে চাষাবাদ করলে কৃষকরা উপকৃত হবেন বলে মনে করেন গবেষকরা। মালচিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষকের শ্রমিকের খরচ অনেক কমে যাবে এবং ফলনও কিছু বৃদ্ধি পাবে। আর এটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি সেক্ষেত্রে কৃষক আরো উৎসাহী হবে। রোপণের 60 দিনের মধ্যে পরিপক্ক এসব তরমুজের ওজন হয় 2 থেকে 3 কেজি পর্যন্ত। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। রোজায় এবার কদর বেড়েছে তরমুজের। চাহিদা বাড়ায় তরমুজ চাষে এগিয়ে এসেছেন অনেক শিক্ষিত বেকার যুবক। তাদের সফলতার গল্প জানাতে নওগাঁর পত্নীতলা তরমুজ ক্ষেত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MR রকি। রকি, কিন্তু এখন যে গ্রীষ্মকালের রসালো যেসব ফল রয়েছে এই ফলের কিন্তু অন্যতম একটি তরমুজ, এবং এই তরমুজ বরেন্দ্র জনপদে গেল কয়েক বছর ধরে কিন্তু চাষাবাদ করা হচ্ছে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষের ক্ষেত্রে কৃষি বিভাগের নতুন নতুন জাত এখানে উদ্ভাবন করে কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে যে জাতটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হলো গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ। এই তরমুজের বিশেষ নওগাঁর পত্নীতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। আমরা তার সাথে পুরোপুরি যুক্ত হতে পারিনি আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হলে অবশ্যই আমরা তার সাথে যোগাযোগ করব। বিপিএল ফুটবলের খবর, একদিন বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। দিনের প্রথম ম্যাচে বিকেল 4টায় রহমতগঞ্জের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। সন্ধ্যা 7টায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে উত্তর বারিধারা। এছাড়া রাত 9টায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। সবগুলো ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। করোনার মাঝেই চলছে বিপিএল এর দ্বিতীয় ধাপের খেলা। দ্বিতীয় পর্বের শুরুটা ভালো না হলেও এক ম্যাচ পরেই নিজেদের খুঁজে পেয়েছে ঢাকা আবাহনী। শেষ ম্যাচে ব্রাদার্সকে গোল বন্যায় ভাসিয়েছে লেমোসের দল। মধ্যবর্তী দল বদলে সানডে যোগ দিয়েই করেছেন বাজিমাত। 2 ম্যাচেই গোল পেয়েছেন এ নাইজেরিয়ান। সানডে ছাড়াও ব্রাদার্স ম্যাচে গোল পেয়েছেন বেলফোর্ড, নাসির, রুবেল ও জুয়েল। এফসি কাপের ম্যাচের জন্য টানা অনুশীলনে থাকার সুফল পাচ্ছে আবাহনী। মালদ্বীপের ক্লাব ইগলসের সঙ্গে ম্যাচ বাতিল হলেও অনুশীলনে থাকায় ছন্দে আছে আকাশী নীল শিবির। লেমোসের কৌশল কাজে লাগিয়ে রহমতগঞ্জের বিপক্ষেও জয় পেতে চায় আবাহনী। জায়ান্ট কিলার হিসেবে বেশ সুখ্যাতি আছে রহমতগঞ্জের। যদিও শেষ ম্যাচে শেখ রাসেলের কাছে 3-0 গোলে হেরে ব্যাকফুটে আছে জিলানির দল। তবে প্রতিপক্ষের হারের কথা মাথায় না রেখে ম্যাচে সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত লেমোস ছাত্ররা।
আরেক ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত 2 ম্যাচের 2টিতেই জিতেছে কিংস। বারিধারাকে 6-0 গোলে উড়িয়ে দেওয়ার পর ব্রুজনের দলের কাছে হেরেছে বাংলাদেশ পুলিশও। জয়ের সে ধারা তৃতীয় ম্যাচেও ধরে রেখে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করতে চায় বসুন্ধরা কিংস। 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের কক্ষপথে ভালোভাবেই আছে ব্রুজনের দল। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান 8। দুর্দান্ত ফর্মে আছেন রবিনিও, রাউল বেসারা। ব্রাদার্স দুর্গ গুড়িয়ে দিতে এ ম্যাচে ভূমিকা রাখতে চান তারাও, সঙ্গে দেশীয়রা তো রয়েছেনই। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে লড়বে উত্তর বারিধারা। 14 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 9ম স্থানে আছে পুলিশ। এক ম্যাচ কম খেলা বারিধারা 9 পয়েন্ট নিয়ে আছে 11তম স্থানে। দুদলেরই অবস্থা খুব একটা সুবিধার না, তাই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে হরিণ ও ময়ূর সহ বিভিন্ন বন্যপ্রাণী খামারে লালন পালন করা হচ্ছে। রোমান্টিক নামে এক লন্ডন প্রবাসী শখের বশেই গড়েছেন এই খামার। কেয়ারটেকারের দাবি, সরকারের অনুমতি নিয়ে গড়া হয়েছে খামারটি। এটি দেখতে ভিড় করছেন অনেকেই। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। লন্ডন প্রবাসী এক প্রাণীপ্রেমী মানিকগঞ্জ শহরের পশ্চিম দাসুরা এলাকায় গড়ে তুলেছেন বন্যপ্রাণীর খামার। এখানে রয়েছে 9টি চিত্রা হরিণ। এছাড়াও খামারে রয়েছে সিলজোর পেজেন্ট 7টি, ম্যান্ডারিন ডাক 10টি, ময়ূর 3টি, জার্মান শেফার্ড 4টি, হাঁস 1200। লাইসেন্স করে শখের বসে করা হয়েছে এ খামার, জানালেন কেয়ারটেকার। 600% জায়গা নিয়ে আমরা এই খামারটা করি, কারণ আমার ভাইয়ের অনেক শখ। সে আর্টিস্টও, সে আর্টও করে, তার শখ, কিন্তু সে নাই, তার পরিবর্তে আমি দেখাশোনা করি। চিত্রা হরিণ সহ খামারের অন্যান্য প্রাণীদের লালন পালন করে খুশি খামারের শ্রমিকরা। প্রাণীগুলোকে নিজেদের সন্তানের মতো আদর যত্নে লালন পালন করেন তারা। আমার সন্তানের মতনে আমি এগুলারে পশু পাখি যাই আছে সবকিছু আমি খাওয়া দাওয়া সকালে এগুলো সবকিছু আমি দেখাশোনা। যার যেটা যেসব খাওয়ার প্রয়োজন ওইভাবে নেই। দেখা গেলো আমরা একটু ভুসি 2-3টা গামলা ডিশ নামিয়ে দেই, ওখানে যার যার মতো এসে খাওয়া শুরু করে দেয়। মানিকগঞ্জে জেলার ভিতরে এরকম একটা জিনিস তৈরি হয়েছে যে বিভিন্ন লোকজন এসে তারা আমাদের এই জিনিসটাকে দেখে। খামার গড়ার আগ্রহ নিয়ে দূর দূরান্ত থেকে খামারটি দেখতে আসছেন অনেকে, জানাচ্ছেন তাদের ইচ্ছার কথা। তো এখানে অনেক কিছুই আছে, হরিণ আছে, ময়ূর আছে, তারপরে হাঁস আছে, মুরগি আছে এবং নানান বন্যপ্রাণী। তো আমার কাছে অনেক ভালো লাগছে এবং ইচ্ছা আছে একটু করার। বাচ্চাদের দেখতে চাই, সেই জন্য আসছি। হরিণ দেখলাম, ময়ূর দেখলাম। 600% জমিতে এক্সোটিক রয়্যাল নামের খামারটি যাত্রা শুরু 2019 সালে। ঢাকার কাটাবন থেকে কেনা হয় 8টি হরিণ। প্রাণীদের লালন পালনে রয়েছেন 10 জন শ্রমিক। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার পাসপোর্ট নবায়নের আবেদন, চিকিৎসার জন্য বিদেশে যেতে নিষেধাজ্ঞা শিথিলে হবে পর্যালোচনা, মানবিক দিক বিবেচনার আশা বিএনপির। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক, বলছেন বিশ্লেষকরা। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়।